চ্যাপ্টার ৩৬৮ টেকিং হিম বাই সারপ্রাইজ। প্রাচীন আর জাঁকজমকপূর্ণ প্রাসাদের পাথরের থামগুলো উঁচু গম্বুজটাকে ধরে রেখেছিল। লম্বা ব্রোঞ্জের টেবিলের এক মাথায় বসেছিল ক্লাইন, তার হাতে একটা আধাস্বচ্ছ বাদামি রঙের বোতল। সে বোতলটা বারবার পরীক্ষা করে দেখল, কিন্তু ওটা থেকে কোনো বিপদের আঁচ পেল না। শুরু করা যাক। সে একটা কাগজ আর কলম তৈরি করে নিল, তারপর ভবিষ্যৎবাণীর বাক্যটা লিখল, এর উৎস। ফাউন্টেন পেনটা সরিয়ে রেখে আর যে কোনো বিপদের জন্য নিজেকে প্রস্তুত করে ক্লাইন কাগজটা আর বায়োলজিক্যাল পয়জন বোতলটার দিকে একবার তাকালো, তারপর চেয়ারের পিঠে হেলান দিয়ে বাক্যটা আওড়াতে আওড়াতে গভীর ধ্যানে তলিয়ে গেল। খুব জলদি সে একটা ঝাপসা ধূসর স্বপ্নের জগতে ঢুকে পড়ল, আর সেখানে একটা অন্ধকার অথচ বেশ বড়সড় ঘর দেখতে পেল। ঘরটার ভেতর কিং কোবরা, ব্ল্যাক উইডো মাকড়সা আর অদ্ভুত সব গাছপালা ও প্রাণী ছিল, সব মিলিয়ে একটা জগাখিচুড়ি আর গা ছমছমে দৃশ্য। ঘরের ঠিক মাঝখানে একটা লম্বা টেবিলের সামনে একজন সাদা পোশাক পরা মধ্যবয়সী লোক দাঁড়িয়েছিল। ছাদ থেকে ঝুলে থাকা মস্ত বড় একটা কালো পাত্রের ভেতর সে সাপের পিত্ত আর মাকড়সার বিষ ছুঁড়ে দিল। সবশেষে সে এমন কিছু জিনিসও পাত্রের ভেতর ঢেলে দিল যেগুলোর ভেতর থেকে একটা জোরালো আধ্যাত্মিক আভা বেরোচ্ছিল। যেমন ধরো, ওগুলো কখনো ছড়িয়ে গিয়ে কালো গ্যাসে পরিণত হচ্ছিল, আবার কখনো জমাট বেঁধে গাঢ় সবুজ রঙের ফুসফুসের মতো দেখতে কোনো জিনিস তৈরি করছিল। তা না হলে পরিষ্কার আকাশী রঙের তরল ভরা কোনো টিউব বা জলজলে লাল চোখের আকার নিচ্ছিল। ওগুলো কালো লোহার পাত্রটার চারপাশের বাতাস ধীরে ধীরে আঠালো হতে শুরু করল। বাতাসটা মাঝখানের দিকে জড়ো হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার ছিটকে যাচ্ছিল, যার ফলে কাজটা বেশ কঠিন হয়ে পড়ছিল। সাদা পোশাক পরা মধ্যবয়সী লোক যখন এই দৃশ্যটা দেখল, তার কপালে ধীরে ধীরে চিন্তার ভাঁজ পড়ল। তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। সে তার পাশে রাখা কালো নোটবুকটার পাতা উল্টাল, তারপর দাঁতে দাঁত চেপে একটা রূপোলি ছুরি দিয়ে নিজের হাতের কবজিটা কেটে ফেলল। তাজা রক্ত টপটপ করে কালো লোহার পাত্রটায় গিয়ে পড়ল, আর মনে হলো যেন সাথে সাথে পাত্রের ভেতরের জিনিসগুলোর মধ্যে প্রাণ ফিরে এলো। হঠাৎ করে একটা ভয়ঙ্কর টান তৈরি হল, আর সেটা চারপাশের সব আঠালো বাতাসকে শুষে নিতে লাগল। যে লাল রক্ত তখনও তার কবজিতে লেগেছিল, সেটাও পুরোপুরি পাত্রের ভেতর ছিটকে ঢুকে গেল। আর শুধু এটুকুই নয়, সাদা পোশাক পরা মধ্যবয়সী লোক যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, বা তাকে দেখতে যতই ভয়ঙ্কর লাগুক না কেন, লোহার পাত্রটার দিকে নিজের শরীরটাকে টেনে নিয়ে যাওয়া সে কিছুতেই আটকাতে পারল না। তার শরীরটা লম্বাটে হয়ে গেল, মাথাটা চ্যাপ্টা হয়ে গেল, আর তার চিৎকারের মাঝেই পাত্রটা তাকে একটু একটু করে গিলে খেল। ঝুলিয়ে রাখা নমুনা, গাছপালা আর নড়াচড়া করতে পারে এমন সব কিছুই উড়ে গিয়ে পাত্রটার ভেতর ঢুকে গেল। হঠাৎ করেই ঘরটা বাদামি রঙের কুয়াশায় ভরে গেল, যেটা খুব শান্তভাবে একবার বাড়ছিল আর একবার কমছিল। সবকিছু যখন শেষ হল, তখন ঘরটা একদম ফাঁকা হয়ে গেল। শুধু ফাঁকা জায়গার মাঝখানে একটা আধাস্বচ্ছ বাদামি বোতল চুপচাপ পড়েছিল। দৃশ্যটা খুব তাড়াতাড়ি মিলিয়ে গেল, আর স্বপ্নের জগৎটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ক্লাইন চোখ খুলে বিড়বিড় করে নিজের মনেই বলল, তার মানে বায়োলজিক্যাল পয়জন বোতল হল মৃত্যু ডেকে আনা একটা পরীক্ষার ফল। আমি তো ভেবেছিলাম এটা কোনো বিয়ান্ডারের রেখে যাওয়া বিয়ান্ডার বৈশিষ্ট্য। যদি তাই হতো, তাহলে আমি হয়তো এটা থেকে কোনো ফর্মুলা বের করতে পারতাম। ক্লাইনের কাছে কোনো র্যাম্পেজার এর আধ্যাত্মিকতা ও বিয়ান্ডার বৈশিষ্ট্য এবং কোনো দুষ্ট ঈশ্বরের দ্বারা দূষিত হওয়া আধ্যাত্মিকতা ও বিয়ান্ডার বৈশিষ্ট্য, এই সব কিছু দিয়েই একটা ফর্মুলা বের করা সম্ভব ছিল। ঠিক যেমনটা ম্যারিওনেটিস্ট রোসাগোর রেখে যাওয়া অল ব্ল্যাক আইয়ের ক্ষেত্রে হয়েছিল। এটা সম্ভব হয়েছিল ধূসর কুয়াশার আলাদা করে রাখার ক্ষমতার কারণে, আর ওই রহস্যময় জায়গাটা কিভাবে সব খারাপ প্রভাব দূর করতে পারত, সেটাই তাকে এই ধরনের মারাত্মক ঝুঁকি নেওয়ার ক্ষমতা দিয়েছিল। অবশ্য একটা বিয়ান্ডার বৈশিষ্ট্যের সাথে আরও অনেক বাড়তি ব্যাপার জড়িয়ে থাকে। তাত্ত্বিকভাবে দেখলে এটাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, কিন্তু ম্যাজিশিয়ান হওয়ার পরেই কেবল ক্লাইনের এ ব্যাপারে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। একইভাবে বিয়ান্ডার বৈশিষ্ট্য দিয়ে তৈরি কোনো সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করেও কোনো পোষণের ফর্মুলা বের করা সম্ভব। কিন্তু যদি সেগুলো মূলত সাধারণ উপাদান হয়, যেগুলোকে কোনো কারিগর বা অন্য কোনো বিয়ান্ডার তাদের তৈরির প্রক্রিয়া আর বিপজ্জনক পরীক্ষার মাধ্যমে জাদুকরী জিনিসে বদলে দেয়, তাহলে ক্লাইনের বর্তমান অবস্থায় তার এই ভবিষ্যৎবাণী কোনো কাজেই আসবে না। এমনকি ধূসর কুয়াশার ওপরের ওই রহস্যময় জায়গার কারণে ক্ষমতা বেড়ে গেলেও সেটা কোনো কাজেই আসবে না। খুব একটা খারাপ না। অন্তত বায়োলজিক্যাল পয়জন বটলের ভেতর লুকিয়ে থাকা অন্য কোনো বিপদের কথা ভেবে আমাকে আর চিন্তা করতে হবে না। ক্লাইন ওয়্যারউলফের দাঁতটার দিকে একবার তাকালো এবং খুব বুদ্ধিমানের মতো নিজের কৌতূহলটা চেপে গেল। এমপ্রেস বড়তে আর্ল হল এর সেই বিশাল আর বিলাসবহুল ভিলা। অড্রে তার সাইকোলজির পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তার পায়ের কাছেই বড়সড় গোল্ডেন রিট্রিভার কুকুরটা সুসি বসেছিল, তার চোখগুলো জলজল করছিল। মাঝে মাঝেই সে তার লেজ নাড়ছিল, যেন এই ব্যাপারটা তার বেশ ভালো লাগছিল। সাইকিয়াট্রিস্ট এসকালান্তে তার পরিচয়ের অংশটুকু শেষ করে ইচ্ছে করেই খুব সাধারণ একটা কথা বলল, আসলে এরকম একটা তত্ত্ব আছে,
অনেকে বিশ্বাস করে যে মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পূর্বপুরুষদের চেতনার কিছুটা অংশ পেয়ে থাকে, আর এভাবেই তাদের আচরণের মূল ভিত্তিটা তৈরি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যদিও অনেকেই জীবনে কোনো বিষাক্ত সাপ দেখেনি, কিন্তু একবার সামনে পড়লেই তারা স্বভাবতই ভয় পেয়ে যায় আর সেটা এড়িয়ে চলতে চায়। এর কারণ কি? ধারণা করা হয় যে এটা এমন একটা প্রবৃত্তি যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, আর এটা আমাদের চেতনার একদম গভীরে লুকিয়ে থাকে। প্রাচীনকালে মানুষ সবসময় বিষাক্ত সাপ আর সব ধরনের হিংস্র প্রাণীর সাথে লড়াই করত, আর ধীরে ধীরে এই স্মৃতিটা তাদের চেতনার গভীরে গেঁথে যায় এবং সেটাই তারা পরের প্রজন্মকে দিয়ে যায়। এটা কিভাবে পরের প্রজন্মে যায়? অড্রে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। এসকালান্তে, যার লম্বা চুল একদম কোমর পর্যন্ত ঢাকা, একটু হাসল। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। অনেকে এটা বোঝানোর জন্য এমন একটা তত্ত্ব ব্যবহার করে যে সবার চেতনাই আসলে সবচেয়ে ভেতরের স্তরে একে অপরের সাথে যুক্ত। পুরোটা মিলে একটাই সত্তা, আর এই সত্তার ওপর যে ছাপ আর বৈশিষ্ট্যগুলো থেকে যায় সেগুলোই যার যার ব্যক্তিগত চেতনাকে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে বলা যায়, চেতনার সবচেয়ে ভেতরের স্তরটা হলো এক বিশাল মহাসাগরের মতো। আমাদের নিজেদের আলাদা আলাদা চেতনা হলো এই মহাসাগরে থাকা দ্বীপের মতো, আর এগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা অংশ পানির নিচে লুকিয়ে থাকে, যেটা হলো অবচেতন মন, আর এটাই আকারে এবং পরিমাণে অনেক বড়। অন্য অংশটা মহাসাগরের উপরে জেগে থাকে, যেটাকে আমরা সাধারণ চেতনা বলি, এবং এটা সহজেই বোঝা যায়। সাইকোলজির এই ধারার এটাই হলো মূল ভিত্তি। অড্রে সুসির দিকে একবার তাকালো, তার ঘাড়ের সোনালি লোমে হাত বুলিয়ে দিয়ে বলল, তাহলে আমরা কি এই সংযুক্ত মহাসাগরটাকে ব্যবহার করে অন্যদের চেতনাকে প্রভাবিত করতে পারি, আর এভাবেই কিছু মানসিক রোগ সারানোর উদ্দেশ্য হাসিল করতে পারি? এটাই কি তাহলে একজন সাইকিয়াট্রিস্টের রহস্যময় ভিত্তি আর বিয়ন্ডার ক্ষমতা? কিন্তু এটাকে যথেষ্ট মনে হচ্ছে না, কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে। যেমন ধরো মানুষের মাথার ওপরের আকাশ, যে আকাশটা সবকিছুকে ঢেকে রাখে। অড্রে কৌতূহল নিয়ে ভাবল, আর তার চেহারায় তখন এমন একটা ভাব ফুটে উঠল যেন সে বুঝতে পেরেও ঠিকমতো বুঝতে পারছে না। তুমি এই ব্যাপারে আসলেই বেশ মেধাবী। এসকালান্তে খুব খুশি হয়ে প্রশংসা করল। তবে আমরা শুধু আমাদের চারপাশের মহাসাগরের একটা ছোট অংশকেই প্রভাবিত করতে পারি, আর এর মাধ্যমে আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকেই প্রভাবিত করতে পারি। আমরা যদি মহাসাগরের আরও গভীরে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের হারিয়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। সে দেয়ালের গায়ে ঝোলানো নকশা করা আর জটিল ঘড়িটার দিকে তাকালো, হাসল আর বলল, সময় শেষ, আজকের ক্লাস এখানেই শেষ। মিস অড্রে, তুমি যদি সাইকোলজির এই ধারাটা নিয়ে আরও জানতে চাও, তাহলে আমরা পরের দিন এটা নিয়ে আরও কথা বলতে পারি। ঠিক আছে। অড্রে উঠে দাঁড়াল এবং মাথা নিচু করে সম্মান জানাল। এসকালান্তেকে চলে যেতে দেখে সে নিজের মনেই মাথা নাড়ল। ম্যাম, এসকালান্তেকে ঠিক সত্যিকারের সাইকিয়াট্রিস্ট বলে মনে হয় না। বড় জোর, সে আমার মতোই একজন টেলিপ্যাথিস্ট। সে একটু আগে যে তত্ত্বগুলোর কথা বলল, ওগুলো কি সাইকোলজি অ্যালকেমিস্টদের মূল ভিত্তি ছিল? ওদের আসলেই অনেক ধৈর্য। ওরা এখনও আমাকে দলে টানার চেষ্টা করছে না কেন? অড্রে যখন ভাবনার ঘোরে ছিল, তখন সুসি পাশ থেকে খুব খুশি হয়ে মন্তব্য করল, অড্রে, আমার মনে হয় ও ঠিক আমাদের মতোই একজন। না, মানে ও আমাদের মতোই একটা কুকুর। না, এটা ঠিক হল না ঘেউ। সুসি, যে মানুষের ভাষাটা সবেমাত্র একটু আধটু শিখতে শুরু করেছে, সে একদম ঘাবড়ে গেল। নিজের মনের ভাব বোঝানোর জন্য সে আর কোনো ঠিক শব্দ খুঁজে পাচ্ছিল না। সাউথ অব দ্য ব্রিজের রোড স্ট্রিট, হারভেস্ট চার্চের ঠিক বাইরে। ক্লাইন তার চেনা ছদ্মবেশে সামনের দেয়ালে থাকা জীবনের পবিত্র প্রতীকের দিকে তাকাল, নিজের হাতের লাঠিটা শক্ত করে ধরল, সিঁড়ি বেয়ে ওপরে উঠল, আর তারপর মূল দরজা দিয়ে ভেতরে পা রাখল। তাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো পরিস্থিতিটা ভালোভাবে বুঝে নেওয়া। কেবলমাত্র এই কাজটা করলেই সে তার অভিনয়টা আরও নিখুঁতভাবে করতে পারবে, যাতে করে কারো মনে কোনো সন্দেহ তৈরি না করেই সে ভ্যাম্পায়ার এমলিন হোয়াইটকে খুব চালাকির সাথে উদ্ধার করতে পারে। তারপর একজন গোয়েন্দা হিসেবে যে কিনা দরকারি তথ্য দিয়েছে, সে হোয়াইট পরিবারের কৃতজ্ঞতা পাবে আর দর্শকদের হাততালিও কুড়াতে পারবে। এটা যে একটা দারুণ আকর্ষণীয় অভিনয় হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। হারভেস্ট চার্চ খুব একটা বড় ছিল না, এখানে শুধু একটাই প্রার্থনার হলঘর ছিল। ক্লাইন হাঁটার রাস্তার পাশেই একটা বসার জায়গা খুঁজে নিল, আর নিজের টুপিটা খুলতে খুলতে সামনের দিকে তাকাল। বিশপ উট্রাভস্কি তখন ধর্মোপদেশ দিচ্ছিল। তার 2.2 মিটারের বেশি উচ্চতা আর বিশাল চেহারাটা তার ঢিলেঢালা যাজকের পোশাকের আড়ালেও ঠিক ঢাকা পড়ছিল না, আর সেটা দেখে ভীষণ ভয়ঙ্কর আর দমবন্ধ করা একটা অনুভূতি হচ্ছিল। যাই হোক, তার চেহারায় এক চরম কোমলতার ভাব ফুটে উঠেছিল, জীবনের প্রতি এক গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় ভরা ছিল সেটা। এমন একজন যাজকের সামনে কেউই গোলমাল পাকানো সাহস করছিল না। যে কয়জন ভক্ত সেখানে ছিল তারা খুব শান্ত হয়ে তার কথা শুনছিল, আর মাঝে মাঝে চার্চ অফ আর্থ মাদারের নিজস্ব প্রার্থনার ভঙ্গি করছিল। ক্লাইন খুব মন দিয়ে সব খেয়াল করছিল। সে চরম ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল,
তার ভেতরে কোনো অহংকার বা তাড়াহুড়ো কাজ করছিল না। ধর্মোপদেশ শেষ হতেই সে তার লাঠিটা শক্ত করে ধরল আর তার পরের পরিকল্পনাগুলো কাজে লাগানোর জন্য উঠে দাঁড়ানোর প্রস্তুতি নিল। ঠিক এই সময় চার্চ অফ আর্থ মাদারের যাজকের পোশাক পরা একটা লোক গির্জার পেছনের ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকল। তাকে দেখে 28 কি 29 বছরের মনে হচ্ছিল। তার চুলগুলো কালো আর চোখ দুটো লাল রঙের ছিল, টিকালো নাক আর পাতলা ঠোঁট ছিল তার। লোকটাকে দেখতে বেশ সুদর্শন লাগলেও তার ভেতরে কোনো পুরুষালী ভাব ছিল না। সে আর কেউ নয়, স্বয়ং এমলিন হোয়াইট ছিল। ক্লাইনের মুখটা একটু হাঁ হয়ে গেল আর সে প্রায় মুখটা বন্ধ করতেই ভুলে যাচ্ছিল। এই লোকটার তো বেসমেন্টে বন্দী থাকার কথা ছিল, তাই না? সে কি চিৎকার করে বলছিল না যে সে কতটা দৃঢ়প্রতিজ্ঞ আর সে কোনোভাবেই বিশপ উট্রাবস্কির ইচ্ছার কাছে মাথা নত করবে না? এমলিন হোয়াইট একের পর এক ভক্তদের মধ্যে পবিত্র প্রসাদ বিলি করে দিচ্ছিল আর শেষমেশ সে ক্লাইনের সামনে এসে দাঁড়াল। ক্লাইনের মাথায় সাথে সাথে একটা ভাবনা খেলে গেল আর সে তড়িঘড়ি করে নিচু গলায় বলল, তুমি কি এমলিন হোয়াইট? তোমার বাবা মা আমার বন্ধুকে তোমার খোঁজ করার দায়িত্ব দিয়েছে। তুমি এখানে কেন? তুমি কি কোনো বিপদে পড়েছিলে? তোমার কি কোনো সাহায্য লাগবে? এমলিন হোয়াইটের ভেতর তার সেই স্বভাবসুলভ অহংকারটা আর দেখা গেল না। সে একটা হাসি দিয়ে বলল, যেটা দেখতে কান্নার চেয়ে একটুখানি ভালো লাগছিল, কোনো দরকার নেই, আমি খুব জলদি বাড়ি ফিরে যাব। সে তার ঠোঁট দুটো চেপে ধরল, মাথা নাড়ল আর জোর করে একটা হাসি ফুটিয়ে তুলে বলল, আমি ইতিমধ্যেই আর্থ মাদারের একজন ভক্ত হয়ে গেছি, না একজন যাজক। এই উত্তরটা ক্লাইনের আশার একদম বাইরে ছিল। এক মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না যে তার কি উত্তর দেওয়া উচিত, আর সে শুধু নিজের মনের ভেতরে বারবার চিৎকার করে বলতে লাগল, আরে হারভেস্ট চার্চে আমাদের শেষবার যখন দেখা হয়েছিল তখন তো তুমি চাঁদের উপাসনা করার ব্যাপারে খুব গোঁ ধরেছিলে। তুমি তো বলেছিলে যে তুমি কিছুতেই ধর্ম পাল্টে আর্থ মাদারকে বিশ্বাস করবে না। কতদিন হল আর এর মধ্যেই তুমি হার মেনে নিলে? এটা কি বড্ড তাড়াতাড়ি হয়ে গেল না? তোমার সেই দৃঢ়তার কি হল? তোমার নীতিবোধ কোথায় গেল? আমার খুব যত্ন করে সাজানো অভিনয়টা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে বাধ্য হল। এ তো পুরো আমাকে চমকে দিল। ক্লাইন মুখ খুলল আর হঠাৎ করেই বুঝল যে কোথাও একটা গণ্ডগোল আছে। এমলিন হোয়াইট নিজে থেকে তার ধর্ম বদলানোর খবরটা আমাকে দিচ্ছে কেন? আমি তো শুধুই একজন গোয়েন্দা, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার সামনে পড়ে গেছে। সে কি চাইছে আমি তার বাবা মায়ের কাছে এই খবরটা পৌঁছে দিই? এর পেছনে কি অন্য কোনো মানে লুকিয়ে আছে? ক্লাইন যখন এসব ভেবে আন্দাজ করার চেষ্টা করছিল, এমলিন হোয়াইট তখন তার চিন্তিত ভাবটা ঝেড়ে ফেলে খুব আত্মবিশ্বাসের সাথে হাসল। তোমাকে আর অভিনয় করতে হবে না মিস্টার ডিটেকটিভ। নাকি আমি তোমাকে মাস্টার কিরো নতুন মালিক বলে ডাকব? হিহি, একজন মহান স্যাঙ্গুইনের কাছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গন্ধ আর রক্তের আলাদা বৈশিষ্ট্য থাকে। এমনকি আমি যখন বেসমেন্টের ভেতর বন্দী ছিলাম তখনও আমি এই গন্ধটা পেয়েছিলাম। তোমার গায়ের গন্ধটা আমার খুব ভালো করেই মনে আছে।